আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। এরকমটা প্রত্যাশা করতেই পারে। তো আজকে একটা বিশেষ দিন, তাই আপনাদের সামনে হাজির হলাম। তো সে কথা বলবার আগে একটা কবিতার কিছু অংশ পড়ি। মাঠের নিস্তেজ রোদে নাচ হবে, শুরু হবে হেমন্তের নরম উৎসব। হাতে হাত ধরে ধরে গোল হয়ে ঘুরে ঘুরে কার্তিকের মিঠা রোদে আমাদের মুখ যাবে পুড়ে। এই পংক্তিগুলো জীবনানন্দ দাশের অবসরের গান থেকে আমি পড়লাম। কোন নাচের কথা তিনি বলেছিলেন? কোন উৎসবের কথা? নিঃসন্দেহে তিনি নবান্নের কথা বলেছিলেন। এই তো আসলে আমাদের সংস্কৃতি, এই তো ছিল আমাদের জীবন। আমার নিজের স্মৃতিতেও উজ্জ্বল হয়ে আছে এরকম হেমন্ত। আমার ছেলেবেলাটা কেটেছে একটা অজপাড়া গায়ে, এবং সেখানে দেখেছি অবারিত দিগন্ত ফসলের মাঠ, দিগন্ত বিস্তৃত। এই সময়ে, এই হেমন্তে একদিকে ফসল কেটে নেওয়া হয়েছে, ফলে রিক্ত শূন্য নিঃস্ব মাঠ, অন্যদিকে নবান্নের মুখর আয়োজন। হ্যাঁ, আজকে হেমন্তের প্রথম দিন। আপনাদেরকে শুভকামনা জানাই এই বিশেষ ঋতুতে। তো আজ আমি দুজন কবির হেমন্ত নিয়ে লেখা কবিতা সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। এর একজন হচ্ছেন, আপনারা শুরুতেই আমি বলেছি যার কবিতা পড়েছে, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ, এবং আরেকজন হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা আছে, অবিস্মরণীয় কবিতা হেমন্ত নিয়ে। কিন্তু আমি মনে করি, বা আপনারাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে হেমন্তের কবি যদি বলতে হয় বাংলা ভাষায়, তাহলে অবশ্যই জীবনানন্দ দাশের কথাই বলতে হবে। শীর্ষে থাকবে তার স্থান। বিশেষ করে ধূসর পাণ্ডুলিপির প্রথম কয়েকটা কবিতা হেমন্ত নিয়ে লেখা, বা হেমন্তের নানান অনুষঙ্গ এখানে এসেছে। হেমন্ত নিয়ে লেখা নয়, হেমন্তকে কেন্দ্র করে তার যে আত্মিক অনুভূতি বা অনুভবের কথা আছে। কি সেই কথা? কবিতাগুলো একটু দেখি। ধূসর পাণ্ডুলিপির প্রথম কবিতার নাম হচ্ছে নির্জন স্বাক্ষর। আপনারা সবাই পড়েছেন, এবং এও নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রথম 4 লাইনেই হেমন্তের কথা আছে। কিভাবে আছে? তুমি তো জানো না কিছু, না জানিলে আমার সকল গান, তবু তোমারে লক্ষ্য করে, যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অর্থাৎ হেমন্তে পাতা ঝরে এবং হয়তো হারিয়েও যায়। তো কোনো এক নারীর উদ্দেশ্যে এই কবিতার কথক বলছেন, তুমি কি তখন আমার বুকের পরে এরকম ঝরা পাতার মতো থেকে যাবে? উত্তরটা আমাদের জানা নেই। এই অনির্দিষ্ট উত্তরই কিন্তু কবিতার সৌন্দর্য। এই কবিতার আরেক জায়গায় বলছেন, নক্ষত্রের হইতেছে ক্ষয়, নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে, ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে, জানো না কি তুমি তার স্বাদ, তোমারে নিতেছে ডেকে জীবন অগাধ। হেমন্তকে কেন্দ্র করেই লেখা এই কবিতা। অনেকখানি হেমন্তের অনুষঙ্গ আছে, কিন্তু তারপরেও তিনি এই রিক্ততা, শূন্যতাকেই কিন্তু অনিবার্য ভাবেননি। জীবনানন্দ দাশ বলছেন জীবন অগাধ। তারপরের স্তবকের শুরুটা এরকম, হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। এই আরতি, এই আকাঙ্ক্ষা
এই মনোবাসনা খুবই স্বাভাবিক যে কোনো কবির জন্যে, যদি কিনা তা হয় কোনো প্রার্থিত মানুষকে লক্ষ্য করে লেখা। শেষ লাইন দুটো দেখুন। আমি চলে যাব, তবু জীবন অগাধ, তোমারে রাখিবে ধরে, সেই দিন পৃথিবীর পরে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। অর্থাৎ জীবন হয়তো নির্বাপিত হবে কবির বা কোনো মানুষের, কিন্তু তারপরেও লক্ষ্যচ্যুতি নেই কবির তার প্রার্থিত মানুষের জন্যে। পরে একটা কবিতা আছে প্যাঁচা। এর পরের কবিতাটা, যেটা প্যাঁচা কথা আমি বলছি, সেটাতেও কিন্তু হেমন্তের কথা আছে, একেবারে শুরুতেই আছে। আপনারা লক্ষ্য করুন, আপনারা পড়েছেন, তারপরে বলি। প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে, শুধু শিশিরের জল, অঘ্রাণের নদীটির শ্বাসে হিম হয়ে আসে, বাঁশ পাতা, মরা ঘাস, আকাশের তারা, বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা। লক্ষ্য করুন, হেমন্তের ফসল উঠে গেছে এবং এখন অঘ্রাণের নদীটিও হিম হয়ে আসছে, অর্থাৎ ঠান্ডা হয়ে আসছে, শীত আসন্ন। হেমন্ত শরৎ এবং শীতের মাঝের ঋতু। শীতের আগমনী বার্তা নিয়ে আসে হেমন্ত, বা শীতের পূর্বানুভূতি আমাদেরকে দেয় হেমন্ত। খুব শীত নয়, আবার ঠিক উষ্ণতাও নয়। এই ঋতুর সৌন্দর্য এখানে, বা এই ভালো লাগাটা আমাদের কিন্তু এভাবেই ঘটে। সেই জন্যে কিন্তু ছবিগুলো কিরকম দেখুন। বলছেন বাঁশ পাতা, মরা ঘাস, আকাশের তারা এবং চাঁদ ফোয়ারা ঢালছে, অর্থাৎ জ্যোৎস্নার কথা হয়তো বলছেন, কিন্তু সেটা হচ্ছে বরফের মতো। চাঁদটা বরফের মতো। বাংলা সাহিত্যে কিন্তু চাঁদের নানা বর্ণনা আছে। সুকান্তের কথা মনে পড়বে, ঝলসানো রুটি। এখানে কিন্তু দেখুন, চাঁদটা হচ্ছে বরফের মতো, একটা উপমা দিয়ে বর্ণনা করেছেন জীবনানন্দ দাশ। বরফের মতো কেন? আমার মনে হয়েছে যে এই চাঁদ আর আগের মতো শরতের চাঁদের মতো উজ্জ্বল নয়, এবং তার সৌন্দর্য ততটা বিকশিত নয়, অনেকটা কুয়াশাচ্ছন্ন এই চাঁদ। কারণ হেমন্তে কুয়াশা পড়ে, এবং কুয়াশার কথা এবং শিশিরের কথা, শিশিরও পড়ে। অজস্র কবিতা আছে জীবনানন্দ দাশের। এই জন্য আমার মনে হয়েছে জীবনানন্দ দাশ শুধু প্রকৃতির কবি নন, বাংলাদেশের প্রকৃতিকে তিনি আবিষ্কার করেছেন, তার চোখ দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে প্রকৃতি কেমন। এইখানে যে কথাটা বলছিলাম সেই কথাটা আছে, ধান খেতে মাঠে জমেছে ধোঁয়াটে ধারালো কুয়াশা। এই যে ধারালো কুয়াশা, অর্থাৎ যা কিনা বিঁধে যায় শরীরে, শিরশির করে, হয়তো শীতার্ত করে আমাদের। এবং এইভাবে এই কবিতাটি লেখা হয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছে শেষের দিকে এসে বলছেন, গেছে চাষা চলে, শস্যের ক্ষেত চেষে চেষে গেছে চাষা চলে, তাদের মাটির গল্প, তাদের মাঠের গল্প শেষ হলে অনেক তবুও থাকে বাকি। তুমি জানো এই পৃথিবী আজ জানে না তাকি। অর্থাৎ লক্ষ্য করবেন যে সব কিন্তু শেষ হয়ে যায় না, এই কথাটা বলছেন তিনি। এবং এইখানেই আমার মনে হচ্ছে যে আমরা সবসময় জীবনানন্দের মধ্যে যে বিষাদ খুঁজি, শুধু তাই কিন্তু পাওয়া যায় না। তিনি বিষাদের ভেতরেও আবিষ্কার করেছেন এক ধরনের জীবনধর্মী অনুষঙ্গ তার কবিতায় কিন্তু আমরা খুঁজে পাই। বিষাদের পাশাপাশি আছে জীবনের বৈভব। এবার সেই কবিতা অবসরের গান, যে কবিতাটিতে পূর্বাপর হেমন্ত একেবারে ছড়িয়ে আছে, বিছিয়ে দিয়েছেন যেন হেমন্তকে তিনি
এই কবিতায় জীবনানন্দ দাশ নানাভাবে নানা অনুষঙ্গে, কবিতাটি খুব দীর্ঘ, এবং এই দীর্ঘ কবিতায় হেমন্তের কথা যত ভালোভাবে পাওয়া যায়, বাংলা সাহিত্যে আর কোনো কবিতা নেই যেখানে হেমন্তের কথা এত ধারালোভাবে, এত তীক্ষ্ণভাবে পাওয়া যাবে। আমি কবিতাটি দীর্ঘ পড়ব না, পড়া যাবে না, কারণ অনেক সময় চলে যাবে, কিন্তু আমি শুধু শুরুটা লক্ষ্য করুন কি লিখছেন। জীবনানন্দ দাশ বলছেন শুরুতে, শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে, অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের খেতে। এই যে কার্তিকের সময় যে ফসল কাটার ঠিক আগ মুহূর্তে, যখন ফসল ধান নুয়ে পড়ে মাটির সঙ্গে প্রায়, এবং সেখানেই তিনি রোদ এসে পড়ছে দেখছেন, তার পর্যবেক্ষণ শক্তি কত তীক্ষ্ণ এবং কি চমৎকার একটি ছবি, বা এখানে বলা যেতে পারে একটা অলঙ্কার আছে যেটা বাংলা সাহিত্যে আমরা বলি অন্যাসক্ত অলঙ্কার আছে, অর্থাৎ রোদ মাথা পেতে শুয়ে আছে ধানের উপরে। এই উপমা, চমৎকার উপমা, জীবনানন্দ দাশের পক্ষেই লেখা সম্ভব, এবং তিনি এই বর্ণনাটা যে দিচ্ছেন এটা হেমন্তের বর্ণনা, কার্তিকের মাসের বর্ণনা, যখন ফসল তোলা হবে তার আগ মুহূর্তের বর্ণনা। এবং এইখানে আছে যে আহ্লাদে অবসাদে ভরে আসে আমার শরীর, চারিদিকে ছায়া রোদ খুদ পোড়া কার্তিকের ভিড়, চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে, এখানে হতেছে স্নিগ্ধ কান। অর্থাৎ স্নিগ্ধতাও আছে, আবার অবসাদও আছে। এবং এক জায়গায় বলছেন, যেটা আমি উদ্ধৃতি দিয়েছি প্রথমেই, যে মাঠের নিস্তেজ রোদে নাচ হবে, শুরু হবে হেমন্তের নরম উৎসব। এই উৎসবের কথাও আছে, অর্থাৎ এই উৎসবটা তো নবান্নের উৎসব, যেটা আমি আগেই উল্লেখ করেছি। কিন্তু এখানে কয়েকটা পংক্তি আছে যে অবিস্মরণীয় পংক্তি মনে হয় আমার কাছে। বাংলা কবিতায় তখন তিনি একটা প্রায় বাক পরিবর্তন ঘটছে শব্দ ব্যবহারেও, এবং উপমা বা উৎপ্রেক্ষা বা এই কবিতার অলঙ্কার যাকে বলে, সেগুলোর কথা ভাবলেও তাই মনে হবে। আমি পড়ি কয়েকটা পংক্তি। তখন গিয়েছে থেমে ওই কুঁড়ে গেওদের মাঠের রগড়, হেমন্ত বিয়ায়ে গেছে শেষ ঝরা মেয়ে তার, সাদা মরা শেফালির বিছানার পর, মদের ফোঁটার শেষ হয়ে গেছে এ মাঠের মাটির ভেতর। কি চমৎকার, একটু গভীরভাবে ভাবতে হবে কিন্তু এই পংক্তি কটা নিয়ে। অর্থাৎ ফসল কেটে চাষিরা ফিরে গেছে, ফলে মাঠে আর তাদের কোনো রগড় নেই, মানে তাদের উল্লাস আনন্দ নেই। ফসল কাটার সময় চাষিদের মধ্যে যেটা দেখা যায় সেটা নেই, থেমে গেছে। তারপরের লাইনটা হচ্ছে হেমন্ত বিয়ায়ে গেছে, অর্থাৎ হেমন্ত সরে গেছে, তার যে ভূমিকা সেটা সে পালন করেছে, শস্যে আমাদের ভরপুর করে দিয়ে গেছে। এটাই হচ্ছে তার, এই হচ্ছে সে জন্ম দিয়ে গেল হেমন্ত। এবং সে এরপরেই আছে যে মাঠের ভেতরে যে মদ কল্পনা করছেন, যে মনে হচ্ছে ফসল যেন মদ বা শিশিরও যেন মদ, সেটা যেন মাঠের ফাটলের ভেতরে ঢুকে গেছে। কি চমৎকার, কত গভীর পর্যবেক্ষণ জীবনানন্দ দাশের, যে ভাবলে বিস্মিত হতে হয়। তো আমি আর কয়েকটা জায়গা পড়ি এই কবিতার। সময় হাঁকিয়া যায় পেঁচা ওই আমাদের তরে, হেমন্তের ধান ওঠে ফুলে, দুপায়ে ছড়ায় বস এইখানে পৃথিবীর কোলে, আকাশের মেঠো পথে থেমে ভেসে চলে চাঁদ, অবসার আছে তার অবধের মতন আহ্লাদ। এই যে এইখানে সে বর্ণনা যেন আরো কোমল, আরো গভীর, আরো হৃদয় স্পর্শী, মর্মস্পর্শী হয়ে উঠছে। কিন্তু কবিতাটির শেষ দিকে কিন্তু ঠিক এই হেমন্তের অনুষঙ্গ নিয়েই, প্রকৃতির অনুষঙ্গ নিয়েই কবিতাটি নয়। কবিতাটিতে আছে, জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাঁড় কোনখানে, কোথায় নতুন করে ব্যাবিলন ভেঙে গুঁড়ো হয়। তারপর এক জায়গায় আছে, পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সম, পৃথিবীরে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয়। প্রকৃতি থেকে কোথায়
কোন ভাবনার গভীরে চলে গেলেন জীবনানন্দ দাশ। পৃথিবীর মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয়। ঠিক যথাযথভাবে যেন এই দেশকে তিনি পাননি, এরকমই মনে হয়েছে তার। এই হলো জীবনানন্দ দাশ, যিনি জীবনকে গভীরভাবে এই কবিতায় খুঁজে পেয়েছেন। এমনকি প্রকৃতি থেকে তিনি চলে গেছেন রাজনৈতিক অনুষঙ্গে। এবার শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতা, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে, আবিল ভেড়ার পেটের মতন কত কালের পুরানো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই অরণ্যের পোস্টম্যানগুলি। আমি দেখেছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের। আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা। হেমন্তের অরণ্যে দেখেছেন পোস্টম্যান। কে সে? হয়তো হেমন্তের প্রকৃতির কোনো হলুদাবহ, কোনো রোদ্দুর, কিংবা বাতাস এবং রোদ্দুরের কোনো মিশ্রণ, অনুষঙ্গ। এবং তারা ভালোবাসার চিঠি দেয় মানুষকে, কিন্তু আমাদের পোস্টম্যানরা সেটা দেয় না। এবং আমরা তাই ক্রমশ, লিখছেন, আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমরা ক্রমশই চিঠি আবার লোভে সরে যাচ্ছি দূরে। চিঠি পাচ্ছে অনেকে, আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। অর্থাৎ এই হেমন্তের অরণ্যে পোস্টম্যান, তার চিঠি, ভালোবাসার চিঠি। এবং এই চিঠি হচ্ছে জীবনের একটা অনুষঙ্গ, জীবনের একটা চমকপ্রদ দিক, এবং যাকে কিনা শক্তি চট্টোপাধ্যায় তুলে আনতে চাইছেন এই কবিতায়, যে জীবনের সঙ্গে হেমন্তকে সম্পৃক্ত করে মিশিয়ে দিয়ে হেমন্তের পটভূমিতে জীবনকে তিনি উপলব্ধি করতে চাইছেন বলে আমার মনে হয়েছে। সেই জন্য বলছেন, এক জায়গায় বলছেন, অনেকদিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি, অনেকদিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের, অনেকদিন গান শুনিনি মানুষের, অনেকদিন আবোল তাবোল শিশু দেখিনি আমরা। আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে ভেসে চলেছে। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছে কেবল। এই যে হেমন্তের অরণ্যে খুঁজে পাওয়া যায় সেই অমর পাতার ছাপ, পাথরের চিবুকে, কি অদ্ভুত সুন্দর বর্ণনা। এবং তারপরেই বলছেন, হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল, কিন্তু একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বেড়েছে, বাড়ে, কিন্তু প্রকৃতির মধ্যে কোনো পরিবর্তন ঘটে না সেইভাবে, যদি কিনা মানুষ প্রকৃতিকে সংহার না করে, প্রকৃতিকে ধ্বংস না করে। তা না হলে প্রকৃতির পরস্পর মিলেমিশে থাকে, একটি বৃক্ষ আরেকটি বৃক্ষের কাছেই থাকে, তাদের মধ্যে দূরত্ব বাড়ে না। কিন্তু মানুষ যদি প্রকৃতিকে ধ্বংস করেছি আমরা, করে চলেছি আমরা, যার ফল আমরা ভোগ করছি আজ। করোনার অন্যতম কারণ হয়তো এই প্রকৃতিকে বিনাশের মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু আমাদের জীবন, এই হেমন্ত, এই প্রকৃতি, এসব নিয়েই কিন্তু জড়িয়ে আছে, জড়িয়ে থাকার কথা। তাহলেই আমরা কিন্তু সুন্দর জীবনের সন্ধান পাব, সুন্দর জীবন খুঁজে পাব। এবং এই দুই কবি, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাতে অনেক ক্ষেত্রেই মনে হবে যেন জীবনানন্দ দাশের কবিতার প্রতিধ্বনি পাচ্ছে। অনেকে সেটা বলেছেন, আমারও মনে হয়েছে। কিন্তু এ এক নতুন সৃষ্টি। হেমন্তের অরণ্যে পোস্টম্যান শক্তি চট্টোপাধ্যায়ের একটা নতুন সৃষ্টি, একেবারেই নতুন সৃষ্টি। এবং তিনিও কিন্তু, আমরা লক্ষ্য করলাম যে শেষ অবধি
ইতিবাচক জীবনের কথাই বলেছেন, যেমন বলেছিলেন জীবনানন্দ দাশ। তো আজকে হেমন্তের প্রথম দিন, আসুন আমরা এই ঋতুকে উপভোগ করি, অনুভব করি, আনন্দ করি। যদিও এই করোনার দিনে সেটা খুবই দুঃসহ একটা ব্যাপার হবে, খুবই কঠিন একটা ব্যাপার হবে, তবুও যদি সুযোগ থাকে বেরিয়ে পড়ুন কোনো খোলা মাঠে, প্রান্তরে, যেখানে মানুষের কোনো পদক্ষেপ পড়েনি, যেখানে মানুষ কম কিন্তু প্রকৃতির নানা অনুষঙ্গ, ঐশ্বর্য ছড়িয়ে আছে, তাকে তো আমরা অনুভব করতে পারি। সেরকম সুরক্ষা নিয়ে এই ঋতুটি আপনারা সবাই উপভোগ করবেন, অনুভব করবেন, এবং আমরা সবাই ভালো থাকব। আপনাদেরকে হৈমন্তী শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন।